আসসালামু আলাইকুম। আজকে আমি সিভিল স্কুল বাংলাদেশ সম্পর্কে বলবো। সিভিল স্কুল বাংলাদেশে লক্ষ্য শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে তৈরি করা। বিশ্ব নাগরিক হিসেবে তৈরি করার জন্য আমরা সিভিল স্কুল বাংলাদেশে এনসিটিবি প্রণীত ইংলিশ ভার্সন কারিকুলাম ফলো করে থাকি। কিন্তু এই কারিকুলামে যখন সিলেবাস তৈরি করি আমরা, তখন এই সিলেবাসটিকে আমরা বিভিন্নভাবে বিন্যস্ত করে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিদ্যালয়গুলোতে যে পাঠ্যপুস্তক থাকে সেই পাঠ্যপুস্তক হুবহু ফলো করা হয়। আমরা পাঠ্যপুস্তক হুবহু ফলো করি, কিন্তু পাঠ্যপুস্তকে যে বিষয়বস্তু আছে সেগুলো আমরা ভিন্নভাবে বিন্যস্ত করি। এই বিন্যস্ত করার ক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য রাখি সেটি হচ্ছে বিভিন্ন যে কমন থিম গুলো আছে, বা আমরা বলতে পারি বিগ থিম গুলো আছে, সেই বিগ থিম অনুযায়ী আমরা বিষয়বস্তুগুলোকে বিন্যাস করে থাকি। একটি উদাহরণ দিলে জিনিসটি পরিষ্কার হবে। যেমন ধরি, আমরা পরিবেশ নিয়ে আলোচনা সেটা বাংলায় হতে পারে, ইংরেজিতে আছে সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ধর্ম শিক্ষা, পরিবেশ আহ, বিষয়টি, এমনকি আহ, শারীরিক ও মানসিক যে স্বাস্থ্য শিক্ষা সেই বিষয়গুলোতে আছে। এমনকি আর্টস বিষয়টিতেও আপনারা দেখবেন যে পরিবেশ শিক্ষা আছে। যখন পরিবেশ নিয়ে আলোচনা হচ্ছে, আমরা দেখি যে বিশ্ব পরিবেশ দিবস যখন, তখন সেই মাসে মূলত আমরা এই সবগুলো বিষয়ের, এই পরিবেশ বিষয়ক যে আলোচনাগুলো আছে সেই বিষয়বস্তুগুলোকে আমরা বিন্যাস করে থাকি। এভাবে প্রতিটি পাঠ্যপুস্তকের যে কমন থিমগুলো আছে সেই বিগ থিমগুলোকে আমরা বিন্যাস করে মূলত এই সিলেবাসটি প্রণয়ন করে থাকি। দ্বিতীয়ত আসি যে আমরা শিক্ষণ পদ্ধতিতে কি অনুসরণ করে থাকি। শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে আমরা এক একটি বিষয়ের ক্ষেত্রে এক এক পদ্ধতি অনুসরণ করি, অর্থাৎ যে বিষয়ের জন্য যে ধরনের পদ্ধতি প্রযোজ্য সেটি অনুসরণ করি। কিছু উদাহরণ দিচ্ছি আমি। যেমন ভাষা শিক্ষার ক্ষেত্রে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে আমরা দেখি যে চারটি দক্ষতা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন শোনা, বলা, পড়া ও লেখা। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন শিক্ষার্থী ছিলাম, তখন শিক্ষকরা একটি বিষয়বস্তু যখন আসতো, তখন একই সাথে এই চারটি আহ, দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদেরকে সহযোগিতা করতেন বা শিক্ষণ পরিচালনা করতেন। কিন্তু দেখা যায়, যেমন ধরেন আমরা ক্লাস ওয়ানের কথা বলি। ক্লাস ওয়ানে যখন একটি কবিতা আসে বা ছড়া আসে, তখন একজন শিক্ষার্থীর পক্ষে সেই ছড়াটি পড়া বা লেখা সম্ভব নাও হতে পারে, এবং এটাই স্বাভাবিক। দেখবেন হয়তো পৃষ্ঠা নাম্বার 13-তে একটি ছড়া আছে, কিন্তু বইয়ের শুরুতে বা বছরের শুরুতে যখন একটি ছড়া আসে, তখন তার পক্ষে আসলে পড়া সম্ভব হয় না এবং লেখা সম্ভব হয় না, কারণ তখন পর্যন্ত সে হয়তো কার চিহ্নগুলো সে শেখেনি, যুক্ত বর্ণগুলো সে শেখেনি, এবং সে হয়তো সবগুলো বর্ণ এখন পর্যন্ত লিখতেও শেখেনি। তো একইভাবে অন্যান্য বিষয়বস্তুগুলো প্রযোজ্য। এই জন্য আমরা যে কাজটি করি, আমরা একই বিষয়বস্তু ভাষা শিক্ষার ক্ষেত্রে বা বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে দেখা যায় একই বিষয়বস্তু আমরা বছরে 4 বার আলোচনা করি। অর্থাৎ বছরের শুরুতে শিক্ষার্থীরা শুধু শুনবে এবং বলবে, তার পরবর্তীতে তারা পড়বে এবং লিখবে। এই যে 4 ধাপে আমরা সব বিষয়বস্তুগুলো নিয়ে আসছি, এভাবে আমরা শিক্ষার্থীদের ভাষা দক্ষতাগুলো আহ, অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করি। গণিতের ক্ষেত্রে যে বিষয়টি হয়, শিক্ষার্থীদেরকে আমরা যে কোনো গণিতের ক্ষেত্রে সমাধান করতে দেয়াটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না, বরং আমাদের কাছে গুরুত্বপূর্ণ কোনো বিষয় গণিতের যে পদ্ধতি বা প্রসেসটা কি সেটি শিক্ষার্থীদের শেখানো। এবং গণিত শিক্ষার ক্ষেত্রে আমরা যে বিষয়টি থেকে বেশি ফোকাস করি সেটি হচ্ছে শিক্ষার্থীরা হাতে কলমে গণিতটি করবে এবং পরবর্তীতে তারা আহ খাতায় করতে পারবে বা নিজেরা সমাধান করতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা গ্রুপ ওয়ার্ক করে থাকে এবং শিক্ষার্থী নিজেরা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করে থাকে। যেমন আমি একটি উদাহরণ হিসেবে বলতে পারি, শিক্ষার্থীরা যোগ শিখবে। যোগ শেখার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে কিছু ব্লক দেয়া বা বোতল দেয়া, যেগুলো তারা শিক্ষার্থীরা দেখতে পাবে, এবং সেগুলোর মাধ্যমে আমরা প্রথমে শিক্ষার্থীদেরকে হাতে কলমে গণিতটা শেখাই, এবং পরবর্তীতে সেই গণিতটি কিভাবে তারা নাম্বারে কনভার্ট করে এবং সেটিকে তারা অ্যাবস্ট্রাক্ট ভাবে আহ, খাতায়
সমাধান করতে পারবে বা বোর্ডের সমাধান করতে পারবে, সেই বিষয়টা আমরা শিখিয়ে থাকি। আমরা আসতে পারি বিজ্ঞানের আলোচনায়। বিজ্ঞানের যে ক্ষেত্রে বিষয়টি আমরা অনুসরণ করি সেটি হচ্ছে অধিকাংশ বিষয়ই শিক্ষার্থীদের এক্সপেরিমেন্ট বা অবজারভেশনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রথম নিজেরা বিষয়টি বুঝবে এবং তার পরবর্তীতে শিক্ষক তাদেরকে বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন বা তাদেরকে কনসেপ্টটি দিবেন। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, শিক্ষার্থীদেরকে আমরা যখন বায়ু বা বায়ুর ওজন সম্পর্কে শিখাচ্ছি, তখন আমরা সাধারণত দেখা যায় যে শিক্ষার্থীদেরকে প্রথমে কিছু বেলুন দিচ্ছি। সেই বেলুনগুলো আমরা দাঁড়িপাল্লায় ওজন করে দেখছি যে এই বেলুনগুলোতে কি পরিমাণ ওজন আছে বা এগুলোর ওজনে কোনো তারতম্য আছে কিনা। তার পরবর্তীতে শিক্ষার্থীদেরকে সেই বেলুনগুলো আমরা ফোলাতে সহযোগিতা করি বা তাদেরকে অনুরোধ করি তারা যেন বেলুনগুলো ফোলায়, এবং দেখা যায় যে শিক্ষার্থীদের ফোলানো বেলুনগুলো সবগুলো সমান আকৃতির হয় না। তো এই আকৃতি যখন হয় না, তখন সেই বেলুনগুলো আমরা ওজন দিয়ে দেখি, ফোলানো বেলুনগুলো, যে কোন বেলুনের ওজন বেশি বা কোনটা কম। তখন তারাই বলতে পারে যে কেন কোনো একটি বেলুনের ওজন বেশি, কোনো একটি বেলুনের ওজন কম। সেক্ষেত্রে যে তাদের ভিতরে বাতাস দেওয়া হয়েছে, সেই বাতাসটির পার্থক্যের কারণে, বাতাসের পার্থক্যের কারণে মূলত বেলুনের ওজনে পার্থক্য হচ্ছে। তখন শিক্ষার্থীরা নিজেরাই বলতে পারে যে বাতাসের ওজন আছে। একইভাবে বিজ্ঞানের সব বিষয়বস্তুগুলো আমরা তাদেরকে এক্সপেরিমেন্ট করার সুযোগ দেই, এবং পরবর্তীতে তারা সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে তারা কি শিখেছে, নিজেদের অভিজ্ঞতাগুলো তারা বর্ণনা করতে পারে, এবং তারা একটি বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা অর্জন করতে পারে। সামাজিক বিজ্ঞানের যে বিষয়গুলো থাকে সেটি হচ্ছে যে মূলত সমাজের যে বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তুতে তারা মূলত তাদের যে অভিজ্ঞতা, তারা নিজেরা কি অবজার্ভ করছে সোসাইটিতে, সেই বিষয়গুলো তাদের কাছ থেকে প্রথম জানতে চাওয়া হয়, এবং পরবর্তীতে তাদেরকে শিক্ষকের মাধ্যমে আলোচনা করে তাদেরকে শেখানো হয়। এক্ষেত্রে যে বিষয়টি হয়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে অধিকাংশ বিষয়, সেটা বাংলা, ইংরেজি, গণিত, আহ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, এই বিষয়গুলোতে আমরা মূলত শিক্ষার্থীদের অধিকাংশ ক্ষেত্রেই আহ, কিছু অ্যানিমেটেড ভিডিও কন্টেন্ট দেই। তারা অল্প ছোট ভিডিও কন্টেন্ট গুলো দেখে, এবং দেখে তারা যা বুঝেছে, শিক্ষক যা আলোচনা করেছে, এবং সেই ভিডিও কন্টেন্ট গুলোর উপরে তারা যা শিখেছে, সেগুলো তারা রিফ্লেক্ট করে এবং প্রেজেন্ট করে যে তারা কি শিখেছে। আমি যদি অন্যান্য যে বিষয়গুলো আছে, আমরা স্কুলে যেগুলো বিষয় সাবজেক্ট গুলো আমরা পরিচালনা করি, তার মধ্যে এছাড়াও আছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ আছে তাদের। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথে অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা করি, শিক্ষার্থী বিভিন্ন খেলায় অন্তর্ভুক্ত হয়, এবং তারা সেই খেলাগুলো অভিজ্ঞতা থেকে তাদের শারীরিক যে বিকাশের যে বিষয়গুলো, সেগুলো তারা আলোচনা করে, এবং তারা কি অনুভব করছে সেগুলো তারা রিফ্লেক্ট করে। এবং আমি যে ভিডিও কন্টেন্টের কথা বলেছি, অধিকাংশ ক্ষেত্রেই সেই ভিডিও কন্টেন্ট গুলো আহ, তারা দেখে, এবং সেখান থেকে তারা কি শিখেছে সেগুলো তারা রিফ্লেক্ট করে। ধর্মশিক্ষার ক্ষেত্রে আমরা যেটা করি সেটি হচ্ছে আমরা ছোট ছোট বিভিন্ন বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ আমরা তাদেরকে দেখাই এবং শোনাই, এবং সেখান থেকে তাদেরকে বিভিন্ন দক্ষতাগুলো তারা অর্জন করে এবং অভিজ্ঞতাগুলো তারা অর্জন করে, এবং তারা তাদের কি শিখেছে সেগুলো তারা রিফ্লেক্ট করে থাকে। আর্টস এর ক্ষেত্রে যেটা হয় যে এখানে এখন যে আর্টস এর বিষয়বস্তুগুলো আছে, সেখানে সঙ্গীত আছে, নৃত্য আছে, অভিনয় আছে, এবং আহ, চারু এবং কারুকলা আছে। তো প্রতিটি বিষয়ের জন্য যেটা উপযুক্ত সেগুলোর জন্য আমরা আলাদা আলাদা কার্যক্রম নিয়ে থাকি, এবং তারা সেই পদ্ধতিগুলো অনুসরণ করে তারা বাস্তব অভিজ্ঞতাগুলো অর্জন করে। আমাদের এই প্রতিটি বিষয়ের জন্য, আমি যেটা বলছিলাম, প্রতিটি বিষয়ের জন্য আমাদের শিক্ষণ পদ্ধতি ভিন্ন, এবং আহ, যে কমন যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণ, এবং তাদের নিজেদের মাধ্যমে তারা যে কি অর্জন করেছে, তার মাধ্যমে তাদের যে উপস্থাপনা, সেই উপস্থাপনার দক্ষতাগুলো আমরা বোঝার চেষ্টা করি। শিক্ষার্থীরা আসলে কতটুকু শিখেছে এবং সে শিক্ষার ক্ষেত্রে তাদের কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা, এই জন্য শিক্ষণকালীন যে মূল্যায়নটা, সেটি ধারাবাহিকভাবে চলতে থাকে, এবং আমাদের এই শিক্ষণকালীন মূল্যায়নটা মূলত আমরা রেকর্ডও করে থাকি। 3 পয়েন্ট লিকার্ট স্কেলের মাধ্যমে মূলত আমরা বোঝার চেষ্টা করি
যে শিক্ষার্থীরা প্রতিটি দিন কি শিখছে। আমাদের প্রতিদিনের পাঠগুলো মূলত একটি করে উদ্দেশ্য থাকে, প্রতিটি বিষয়ের একটি করে উদ্দেশ্য থাকে প্রতিটি পাঠের, এবং সেই উদ্দেশ্যটার ক্ষেত্রে শিক্ষার্থীরা কতটুকু অর্জন করেছে সেখানে আমরা 3 পয়েন্ট লিকার্ট স্কেলের মাধ্যমে তাদেরকে অ্যাসেস করে থাকি। এবং যদি শিক্ষার্থীর অর্জন পূর্ণ না হয়ে থাকে, পরবর্তী দিন শিক্ষক মূলত তার উপর ভিত্তি করে শিক্ষার্থীকে সহযোগিতা করে থাকেন। এমনকি যখন শিখন পরিচালনা হয় তখনও ধারাবাহিকভাবে শিক্ষক মূলত এই সাপোর্ট যে সিস্টেম, স্ক্যাফোল্ডিং এর বিষয়টি সেটি নিশ্চিত করে থাকেন। আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে থাকি যেটাকে আমরা প্রজেক্ট বলছি। এই প্রজেক্ট গুলো হচ্ছে যে শিক্ষার্থীকে নিয়মিত এবং তাকে চাপ দেওয়ার জন্য না, বরং শিক্ষার্থী ক্লাসরুমে যা শিখেছে সেই শিখনটা যেন সে আরো আহ, দৃঢ় করতে পারে, সেই জন্য তার পরিবেশ থেকে, তার ফ্যামিলি থেকে সে যেন অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং তার সাথে মিলিয়ে নিতে পারে, এরকম কিছু কার্যক্রম তাকে দেওয়া হয়। এবং প্রজেক্টের ক্ষেত্রে খেয়াল রাখা হয় যেন শিক্ষার্থী চাপ অনুভব না করে, সে আনন্দের সাথে সেই কার্যক্রমগুলো করতে পারে। তো আমরা চেষ্টা করি যে বিষয়গুলোর সঙ্গে আহ, সংশ্লিষ্ট বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক তাকে দেওয়ার জন্য, এবং নিয়মিতভাবে ডায়েরিতে এই প্রজেক্ট ওয়ার্কগুলো আহ, লেখা থাকে। শিক্ষক মূলত সেগুলো প্রোভাইড করে থাকেন যে শিক্ষার্থীরা কি করবে। এবং প্রজেক্ট ওয়ার্কের যে রিফ্লেকশনটা, অর্থাৎ আজকে যে প্রজেক্ট ওয়ার্ক করলো, পরবর্তী দিন শিক্ষার্থী যখন ক্লাসরুমে যায় তখন মূলত সেই প্রজেক্ট ওয়ার্কটা সে প্রেজেন্ট করে, বিভিন্নভাবে প্রেজেন্ট করে। সে সরাসরি প্রেজেন্ট করে, অর্থাৎ বন্ধুদের সামনে প্রেজেন্ট করে থাকে, কখনো সেটা সিম্পোজিয়ামের মাধ্যমে সে প্রেজেন্ট করে থাকে, এক্সিবিশন করে থাকে, বিভিন্নভাবে তারা প্রেজেন্ট করে থাকে। তো প্রেজেন্টেশনের ক্ষেত্রে তাদের বৈচিত্র্য নিশ্চিত করা হয় যে তারা কিভাবে করছে। আমাদের এতক্ষণ যে বিষয়গুলো আমি বললাম, যে শিক্ষার্থীদেরকে আমরা কিভাবে শেখাচ্ছি এবং শিক্ষণটা তারা অর্জন করছে কিনা সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। এবং তাদেরকে শিক্ষণ নিশ্চিত করার পরে তারা যেন আহ, আরো দৃঢ় করতে পারে সেই জন্য তাদেরকে প্রজেক্ট ওয়ার্কের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত যাচাই করা হচ্ছে তারা কি শিখছে, এবং সেই অনুযায়ী তাদেরকে মূলত সাপোর্ট দেওয়া হচ্ছে শ্রেণীকক্ষগুলোতে। এবং আমরা মূলত 3টে টার্মে শিক্ষার্থীদের অ্যাসেস করে থাকি। এবং ক্লাস 3 পর্যন্ত আমাদের কোনো সামেটিভ অ্যাসেসমেন্ট বা পরীক্ষার ব্যবস্থা নেই। চতুর্থ শ্রেণী থেকে আমরা পরীক্ষা নিয়ে থাকি, কিন্তু তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং চতুর্থ শ্রেণীতে যেটা দেখা যায় যে পরীক্ষার পাশাপাশি তাদেরকে মূলত নিয়মিত অ্যাসেস করা হয়। অর্থাৎ বিষয়বস্তুগুলোর কিছু গুচ্ছ থাকে, সেই গুচ্ছগুলোতে শিক্ষার্থী তার ক্লাসরুমে তার পারফরমেন্স কেমন ছিল, শিক্ষার্থীর প্রজেক্ট ওয়ার্কের পারফরমেন্স কেমন ছিল, সবকিছু অ্যাসেস করে গুচ্ছ অনুযায়ী মূলত মূল্যায়নগুলো করা হয়। এবং সেই স্কোরের যে এভারেজটা হয় সেই এভারেজ অনুযায়ী তার টার্মের রেজাল্ট শিট তৈরি করা হয়, যেন শিক্ষার্থী আহ, অভিভাবক বুঝতে পারেন যে একটি টার্মে শিক্ষার্থী কোন বিষয়ে কি ধরনের পারফর্ম করেছেন। তবে এখানে কোনো রোল সিস্টেম বা প্রথম দ্বিতীয় তৃতীয় বিষয়টা নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থী কতটুকু শিখছে শিক্ষক সেটা জানবেন এবং সেই অনুযায়ী শিক্ষার্থীকে সহযোগিতা করবেন, ভবিষ্যতে যেন সে আরো দৃঢ়ভাবে বা ভালোভাবে শিখতে পারে। একই সাথে অভিভাবকও জানবেন যে শিক্ষার্থী কি শিখছে। আমরা শিক্ষার্থীর বিষয়বস্তু মূল্যায়নের সাথে সাথে তার আচরণিক বিভিন্ন বিষয়গুলো আমরা মূল্যায়ন করে থাকি। মূল্যায়নটা মূলত হচ্ছে যে তাদের যেন ভবিষ্যতে সে আর উন্নত করতে পারে, এবং সেটা মূলত শিক্ষার্থীর বন্ধুদের সাথে আচরণ কেমন হচ্ছে, শিক্ষার্থীর শিক্ষণের প্রতি তার আগ্রহ কেমন হচ্ছে, এই বিষয়গুলো আমরা যাচাই বাছাই করে থাকি। তো আপনারা যদি আরো বিস্তারিতভাবে আমাদের শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানতে চান, আমি অনুরোধ করব সিভিল স্কুল বাংলাদেশের ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন। সিভিল স্কুল বাংলাদেশের ইউটিউব চ্যানেল আছে, যেখানে বিভিন্ন শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আহ, ছোট ছোট ক্লিপ তৈরি করে মূলত আহ, প্রদর্শন করা হয়েছে বা আপলোড করা হয়েছে, যেন আপনারা সেই সম্পর্কে একটু ধারণা নিতে পারেন। একই সাথে আপনি আমাদের ফেসবুক পেজ দেখতে পারেন, সেখানেও বিভিন্ন ভিডিও লিংক দেওয়া থাকে, যেগুলো থেকে আপনারা ধারণা নিতে পারবেন যে সিভিল স্কুল বাংলাদেশে মূলত কিভাবে শিক্ষণ পদ্ধতি পরিচালনা করা হয় এবং শিক্ষার্থীদেরকে কিভাবে বিশ্ব নাগরিক হিসেবে তৈরি করার জন্য প্রচেষ্টা করা হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে ভিজিট করুন।
এবং আরো বিস্তারিত জানান। ধন্যবাদ সবাইকে।